পুরুষ মানুষ অনেক সময় না অনেক বেশি বোঝে। মনে করে যে ওনারা যা বলে সেটাই ঠিক, আর মেয়েরা যা বলে সেটা ঠিক না, সেটা ভুল। আমার মেয়েকে কি আমি ভর্তি করাবো না? ভর্তি না করে চলে আসবো? সে মনে করো যে কি শিখাইছি আমি, সেই সব ভুলে গেছে। মানে ওনার কাছে ভর্তি ফর্ম আছে, তারপর উনি আমাকে দিচ্ছেন না। এই কথা শোনার পরে তো বাবু রাব্বু আমি দুজনেই মনে করি যে ভয় পেয়ে গেছিলাম। আল্লাহ! বড় ম্যাডাম কি না কি বলে, আবার কি না কি লিখে দেয়। তারপরে বলল, "তোমার বাবার নাম কি?" এই তো ধরা। বাবার নাম কি? মানে এরকম একটা অবস্থায়, এরকম একটা পরিস্থিতিতে জীবনেও পড়িনি, এই ১ম পড়লাম। বড় বাঁচা বেঁচে গেলাম, একটুর জন্য বেঁচে গেলাম। পুরুষ মানুষের সংসার করা এত সহজ না, অনেক কঠিন। ওরা অনেক হিসাব করে। সহজ কথায় কাজ না হলে বাঁকা পথ অবলম্বন করতে হয়। না হলে জীবনে চলা অনেক কষ্টকর হয়ে যায়। এখন প্রায় ৯টা বাজে। সায়রাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দিয়ে ওকে ওর নাম লেখাচ্ছি। যদি আবার লিখতে না পারে, কয়েকবার লিখিয়ে নিচ্ছি। আবার না দেখেও লিখাচ্ছি। এখন ওখানে গিয়ে লিখতে পারলেই হলো। তাড়াতাড়ি করে রেডি হয়ে সায়রাকে নিয়ে স্কুলে যাব। ওকে ভর্তি করাতে হবে। তার আগে যতটুকু সম্ভব ওকে প্র্যাকটিস করিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবেই ভুল না করে নিজের নাম লিখতে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন আমি সায়রাকে নিয়ে স্কুলে যাব। স্কুলে যেয়ে ভর্তি ফর্ম পূরণ করব। বাবু বলেছিল আমরা যাওয়ার পর উনি আসবে। আমি বলেছিলাম, তোমার যাওয়ার কি দরকার? তোমার তো অফিস আছে, তুমি গেলে তোমার দেরি হয়ে যাবে। তুমি বরঞ্চ টাকা যা লাগে আমাকে দাও, আমি ভর্তিটা করিয়ে আনতেছি। কত টাকা লাগবে সে তো তুমি জানো। শুধু শুধু তুমি কেন গিয়ে সময় নষ্ট করবা? তারপর উনি বলতেছে, না না আমাকে যেতে হবে, তোমাকে দিয়ে ভরসা নেই। তুমি তো ১০০ টাকা ফেলে দিয়ে আসছো, পরে যদি এই টাকাগুলো ফেলে দিয়ে আসো। আমি বলতেছি, ১০০ টাকা এই টাকা কে হইলো? তখন তো আমার কাছে ব্যাগ ছিল না, তখন তো কোনো রকমই গিয়েছিলাম। আর এটা এতগুলো টাকা, সেগুলো আমি ঠিকভাবে নিব না? তুমি এটা কী বলতেছো? তারপর বলতেছে, আমি তো বেশিক্ষণ থাকবো না, ওখানে গিয়ে টাকাটা দিয়েই চলে আসবো। যখন টাকা দেওয়ার সময় হবে তখন আমি টাকাটা দিয়ে চলে আসবো। এটা কোনো কথা হইলো? টাকা দেওয়ার সময় কখন আসবে এটা কি আমি জানি? ফর্ম পূরণ করতে কতটুকু সময় লাগবে এটা কি আমি জানি? কতটুকু ভিড় হবে সেটা কি আমি জানি? যেহেতু আজকে ভর্তির ১ম দিন, সবাই তো আসবে। তাহলে এটা কেমন ধরনের কথা? হয় তুমি যাও, নাহলে আমি যাই। না, আমি যাব, আমার পরে আবার উনি যাবে। তারপরে ওনার দেরি হবে, উনি আমাকে সেজন্য কথা শোনাবে। আমার কি? আমি তো গেলেই খুশি, কারণ আমি গেলে কিছু টাকা পাবো, কিছু টাকা জমাতে পারবো। আমার কোনো সমস্যা নেই, সমস্যা হবে ওনার, আমার কোনো কিছু হবে না। পুরুষ মানুষ অনেক সময় না অনেক বেশি বোঝে। মনে করে যে ওনারা যা বলে সেটাই ঠিক, আর মেয়েরা যা বলে সেটা ঠিক না, সেটা ভুল। ঘুরে ফিরে একই কাজ করা হবে, কিন্তু সময়টা বেশি লাগবে, ক্ষতিটা তার হবে। আমার কিন্তু কিছু হবে না, ক্ষতিটা ওনার হবে। কারণ ওনার টাকা বেশি যাবে। উনি একা গেলে যে খরচটা হবে, আর আমি গেলে আবার উনি গেলে সেই খরচটা বেশি হবে। তো উনি কেন আমাকে সব কিছু দিচ্ছে না? খরচটা কমানোর জন্য ভাবতেছে, যদি খরচ বেশি হয়ে যায়, যদি আমি কিছু টাকা পেয়ে যাই। মানে মানুষ চিন্তা করো, নিজের বউকে বিশ্বাস করে না, নিজের বউর প্রতি এতটুকু ভরসা নেই। আমার মেয়েকে কি আমি ভর্তি করাবো না? ভর্তি না করে চলে আসবো? আর যদি আমি ভর্তি না করাই, তাহলে কি উনি আমাকে আস্ত রাখবে? উনি কি আমার কাছ থেকে সেই টাকাটা নিবে না? মানে আমি কোথায় যাবো ওনার কাছ থেকে টাকা বেশি নিয়ে? ওনার চিন্তাভাবনাগুলো এরকম, মানে ভাবতেই মেজাজটা গরম হয়ে যায়। এই ভর্তির কাজটা আমি সেভাবে করতে পারবো না। হায় রে বাবা! আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমি কলেজে যেয়ে ভর্তি হয়েছি, আমি ভর্তি পরীক্ষা দিয়েছি। সেটা বাদ দিলাম। আমি একটা দোকান চালাইছি, দোকানে হাজার হাজার টাকা আমি ইনকাম করছি। প্রতি মাসে বাসা ভাড়া দিয়েছি, দোকান ভাড়া দিছি, এমনি এমনি দিছি। এতটা বোকা যদি হইতাম তাহলে এত কিছু আমি করতে পারতাম না। দোকান ছাড়ার পরে সব টাকা উঠায় আনছি, সব টাকা ওনার হাতে দিছি। এগুলো কি এমনি এমনি দিছি? এখন আবার বাচ্চাদের জন্য সেটা কিনা, বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া, সব কিছু তো আমি করি। যদি আমি এতটাই না বুঝতাম, যদি আমি এতটাই অবুঝ হতাম, তাহলে এত কিছু আমি কীভাবে করতাম? সংসারে যা যা লাগে সব কিছু তো আমিই কিনি। যদি আমি এতটাই না বুঝতাম, যদি আমি এতটাই অবুঝ হতাম, তাহলে তো সংসারের জন্য এগুলো কিছুই করা হতো না। আজকে ওনার সংসারে কোনো কিছু থাকতো না, কোনো কিছু থাকতো না। একটা খাট আর একটা আলমারি ছাড়া আর কোনো কিছুই থাকতো না ওনার সংসারে। এই যে ওনার ছেলেকে পড়াশোনা করিয়েছি, প্রতিদিন স্কুলে নিয়ে গিয়েছি, নিয়ে এসেছি, এগুলো তো আমিই করছি না? এখন আবার ওনার মেয়েকে লেখা শেখাচ্ছি, এগুলো সবই তো আমি করতেছি। বাসায় ছোটো ছোটো বাচ্চা পালতেছি, এগুলো সবই তো আমি করতেছি। কোন কাজটা উনি করতেছে একমাত্র ইনকাম করা ছাড়া? কোন কাজটা উনি করেছে? শুধু ইনকাম করলে হয়ে যায়, আর কিছু করতে হয় না? মানে ওনার মতে ইনকাম করা অনেক বড় কাজ, অনেক কঠিন কাজ, অনেক কষ্টের কাজ। আমি মানতেছি বড় কাজ, কঠিন কাজ, কষ্টের কাজ। কিন্তু ঘরে কাজ করা, এটা কি কঠিন কাজ না? এটা কি কষ্টের কাজ না? এগুলোর দাম কেন পুরুষরা দেয় না? কেন পুরুষরা এগুলোকে কাজ মনে করে না? এগুলোর দাম কেন দেয় না? একটা দিন, একটা দিন
বুঝায় দাও, একটা দিন একটু কাজ করে দেখো না, একটা দিন ঘরে থেকে কাজ করে দেখো যে এই কাজগুলো করা কতটা কষ্টের, কতটা কঠিন। তোমাদের কাজ তো আমরা চাইলে একটু হলেও করতে পারবো, আমরা চাইলে সেই কাজে হাত দিতে পারবো, আমরা চাইলে সেই কাজে একটু হলেও আগাতে পারবো, কিন্তু তোমরা আমাদের কাজ করতেই পারবে না, আগানো তো দূরের কথা, সেই কাজের ধারে কাছে তোমরা খেসতেই পারবে না। এতই যখন বড় বড় কথা বলো তাহলে করো না একদিন কাজ, করো না একদিন ঘরের কাজ, অনেক সহজ তো, কোনো ব্যাপার না, করো না, একটু করে দেখাও না। এখান থেকে এখানে একটু পানি আনতে পারো না, জগে পানি নেই, সেই পানিটা ভরতে পারো না, এত রাগ উঠে যায়, জগে পানি নেই কেন, আরে বাবা পানি ভরতে পারি নেই, ব্যস্ত ছিলাম, একটু ভরে নাও, একটু ভরে খাও, পানি তো বাতিলে আসে না, সেটাও বন্ধ করবে না সে। স্কুলে চলে আসলাম, তো ম্যাডাম বলতেছে ওর নাম লিখতে, সায়রা নাম লিখতেছিল, ও প্রথমে নাম লিখতে পারেনি, আমি অনেক বলে কই লেখাছি, অনেক ধমক দিয়েছি, সে মনে করো যে কী শিখাইছে আমি, সেই সব ভুলে গেছে। সে যে লিখতে হবে জারিন, সে ঠিকভাবে জারিন মানে কীভাবে লিখতে হবে এইটাই সে লিখতে পারতেছিল না। দেখলাম না আমি পাশে জারিন লিখে দিয়েছি, এখন ও যে লিখতে পারতেছে না, ম্যাডামরা কিন্তু এটা বুঝে গেছে, বুঝছো? ম্যাডামরা করছে কি, ওকে পাশে ম্যাডামের কাছে দিছে, বলতেছে পাশে ম্যাডামের কাছে যান, মানে ওনার কাছে ভর্তি ফর্ম আছে, তারপর উনি আমাকে দিচ্ছেন না। তো পাশে ম্যাডাম কাছে গেলাম, সেই ম্যাডাম সায়রাকে বলল 1 2 লিখতে, তো সায়রা 1 2 লিখেছে, 2 লিখেছে উল্টা, 5 লিখেছে উল্টা, 3 লিখেছে উল্টা, যেটাও বাসায় করে, মানে কী যে একটা অবস্থা। ম্যাডামও লেখা দেখে তো অবাক, ক্লাস 1-এ ভর্তি হবে, লেখারই অবস্থা কেন। এরপরে ওই ম্যাডাম আমার পাশে ম্যাডামের কাছে ট্রান্সফার করলো, ওই পাশে ম্যাডাম বলতেছে তুমি কি যোগ পারো, আমি বলতেছি আমি তো ওকে যোগ শিখাইনি। এদিকে আবার বাবুবাবু চলে এসেছে, উনি চলে আসার পর তো চেঁচিয়ে শুরু করে দিচ্ছে, হ্যাঁ তুমি ওকে লেখা শিখাইছো, মেয়ে লেখা পারে না কেন, তুমি না ওকে সব লেখা শিখাইছো। ম্যাডাম বলতেছে ওকে না স্কুলে পড়িয়েছেন, তো স্কুলে কি যোগ শিখাই নেই। আমি তো তখন অবাক হয়ে গেলাম কথা শুনে, কারণ আমি বলেছিলাম যে মেয়েকে স্কুলে পড়িয়েছিলাম, এখন স্কুলে পড়ায় নিয়ে কথা বললে তো ওরা ভর্তি নিবে না, কারণ কোনো স্কুলে না পড়ে ক্লাস 1 কীভাবে ভর্তি নিবে, মানে নিজের কথায় নিজেই ফেঁসে গেলাম। তারপর ম্যাডাম আমাকে যোগ দিল, তো ও তো যোগ পারে না, তো ও না আন্দাজে যোগ লিখতে পারলো, আমি তো অবাক কী ব্যাপার। তারপরে আমি একটা বলে দিলাম, ওর আব্বু আবার চুপি চুপি ওকে কাঙ্গানে বলে দিল, তো ও লিখলো, তো ম্যাডাম বুঝছে যে ও মনে হয় যোগ পারে। তারপর ম্যাডাম আমাকে জিজ্ঞেস করলো, বলো তো আমাদের দেশের পাখির নাম কি, আমাদের দেশের জাতীয় মাছের নাম কি। ওরে তো আমি এগুলো শিখাই নেই, এসব কথা শুনতে আমি অবাক হয়ে গেলাম। আসলে বাবু বলেছিল শুধু নাম শেখালেই হবে, জাহাঙ্গীর নাকি শুধু নাম নিতে দিয়েছিল, কিন্তু সায়রাকে যে এত কিছু জিজ্ঞেস করবে সেটা আমি বুঝতে পারিনি। আসলে সায়রার নাম লেখা দেখে না ওদের সন্দেহ হয়েছিল যে ও আসলে কোনো কিছুই পারে না। ভাগ্য ভালো যে ম্যাডাম সায়রাকে ক খ লিখতে বলে নেই, ও তো ক খ লিখতেই পারতো না, মানে বড় বাচ্চায় বেঁচে গেলাম। যদি ম্যাডাম বলতো ক খ লেখো তাহলে তো ওখানেই ধরা খেয়ে যেতাম। ম্যাডামকে বলেছিলাম ওকে কেজিতে পড়িয়েছি, ও ক খ এবিসি 1 2 এগুলো সব লিখতে পারে, এখন একটু ভয় পেয়ে গেছে, একটু নার্ভাস হয়ে গেছে, আসলে কখনো তো এভাবে করে ভর্তি করায়নি, তো এই জন্য ও একটু ভয় পেয়ে গেছে। এদিকে বাবুরাবু তো ম্যাডামের সাথে ভাব লাগানো শুরু করে দিয়েছে, এই কত কথা বলা শুরু করে দিচ্ছে, আমি কথা বলে দোষ, উনি কথা বলে সমস্যা নাই, না না আমার মেয়ে সব পারে, ওর মা ওকে শিখিয়েছে। আমার ছেলে তো এখানেই পড়ে, ও প্রথম ভয় পেয়েছিল, পারতো না, কিন্তু এখনও টপ অর্ডারে আছে। বুঝতে পারছো আমার ছেলে নাকি টপ অর্ডার আছে, না ও 23তম স্থান পেয়েছিল, তো এটাকে টপ অর্ডার বলে না। তারপর উনি একদম বাড়ি বাড়ি বলতেছে যে আমার ছেলে টপ অর্ডার আছে, ওর মা ওকে সব শিখিয়েছে, ও সব পারে, ওর মাও অনেক শিক্ষিত, সব কিছু বুঝে। যাক, মানুষের সামনে হলেও আমার একটু সুনাম করলো উনি। আমাকে তো কথা বলতেই দিচ্ছিল না, উনিই কথা বলতেছিল বাবা সেদে সেদে। আসলে উনিও ভয় পেয়ে গিয়েছিল, নার্ভাস হয়ে গিয়েছিল, ভর্তি হবে কি হবে না এটা নিয়ে অনেক টেনশনে ছিল। এই কারণে উনি আরও বেশি করে কনভিন্স করার ট্রাই করতেছিল, কিন্তু হচ্ছিল না। পরে লাস্টে ম্যাডাম বলল আপনি একটা কাজ করেন, বড় ম্যাডামের কাছে যান, বড় ম্যাডাম যদি বলে তাহলে আমরা ওকে ভর্তি ফর্ম দিব। এই কথা শোনার পরে তো বাবু রাবু আমি দুজনেই মনে করি যে ভয় পেয়ে গেছিলাম, আল্লাহ বড় ম্যাডাম কী না কী বলে, আবার কী না কী রেখে দেয়, মানে কী না কী হবে, বড় ম্যাডামের কাছে যাবো বুঝো না, যে হেডমাস্টার তার কাছে যাব। তো এটা শুনে তো মনে করে যে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আজকে মনে হয় ভর্তি করানো যাবে না। এইদিকে আমি ওকে মৌখিক কোনো কিছু শিখাই নেই, যদি কোনো কিছু ধরে তখন সে কীভাবে বলবে, আর যদি ওকে ক খ লিখতে দেয় বা ওকে শব্দ গঠন করতে বলে বা ওকে বাক্য রচনা করতে বলে, কিংবা 1 2 বা 1 2 আবার লিখতে বলে, তখন যদি সে আবার ভুল করে বসে, লিখতে না পারে, বা নাম যদি সে আবার লিখতে না পারে, মানে আমার মাথায় কোনো কিছু আসতেছিল না, যাবো কি যাবো না এটা নিয়ে খুব টেনশনে পড়ে গেছিলাম। পরে বাবার বউ বললো চলো যাই, যা হবার হবে, আল্লাহ ভরসা। তারপরে গেলাম ওই রুমে, যাওয়ার পর ম্যাডাম বসতে বললো, ম্যাডাম চা দিল, চা খেলাম। তখন ম্যাডাম সারাকে জিজ্ঞেস করলো তুমি কি সব পারো, বলতেছে হ্যাঁ পারি। তারপর বলতেছে বলো তো 1 2, মানে লেখাই নিয়ে মুখে ধরতেছে। আমি মনে মনে ভাবলাম যাক বাবা মুখে ধরতে পারবে কিছু হলেও। ম্যাডাম সারাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, সে তখন ওর নাম বললো। তারপরে বললো তোমার বাবার নাম কি, এই তো ধরা, বাবার নাম কি, ও তো জানে বাবার নাম কি, তারপর যদি বলতে না পারে, ওকে তো সেই কবে শিখিয়েছিলাম, কালকে রাতে তো সেভাবে করে এগুলো শিখাইনি, তো ও বলতে পারছিল না। তারপরে আবার ওর আব্বা বলে বলো বলো জাকির জাকির, তখন সে বলতেছে জাকির।
তারপর ম্যাডাম বুঝছে যে ও মনে হয় পারে না বা ভুলে গেছে। তখন ম্যাডাম বলতেছে, তোমার বাবা কোথায়, এই লোকটা কে? তখন সে বলল, আমার বাবা। তোমার মা কোথায়? তখন সে দেখাই দিল যে আমার মা। এরপরে ম্যাডাম বলল, 1 2 বলো। আমি তো হাফ ছেড়ে বাঁচলাম। 1 2 তো সে সম্পূর্ণই পারে, সম্পূর্ণই বলতে পারবে, মাঝখান দিয়ে একটু বাঁচবে তাও সমস্যা হবে না। তো সে বলল সম্পূর্ণ। ম্যাডাম আবার মাঝখান দিয়ে অন্য কার সাথে কথা বলেছিল, তখনও সে বলতেছিল, মানে সে থামতেছিল না, মানে ভুলভাল যা বলতেছিল, ম্যাডাম আর ওদিকে খেয়াল করেনি। এরপরে ম্যাডাম জিজ্ঞেস করলো, 1 2 বলো। তারপরে সে 1 2 বলল, 20 পর্যন্ত 21 পর্যন্ত বলল। যাক, আমি বেঁচে গেলাম যে ম্যাডাম এগুলো ধরেছে, ও পেরেছে। তারপর ম্যাডাম বলল, জাতীয় ফুলের নাম বলো। এই যা, জাতীয় ফুলের নাম তো সে পারে না। তো সে কীভাবে জানি ওর আব্বু একটু বললো, তখন সে সাপ বলতেছে। সাপ? সাপ কি? তারপর আমি বললাম, না না সাপ না, সাপ না, শাপলা। তুমি না পারো, তুমি বলো শাপলা। তখন সে বলতেছে শাপলা। মানে আমি খুব ভয়ে ছিলাম। ম্যাডাম আবার ক খ ধরে। ক খ যদি ধরে তাহলে তো সে বলতেই পারবে না ক খ। আর যদি সে ক খ বলতে না পারে, ম্যাডাম তো মনে করে যে ভর্তি করাবে না। মানে এরকম একটা অবস্থা, এরকম একটা পরিস্থিতিতে জীবনেও পড়িনি, এই প্রথম পড়লাম আমিও ওর আব্বু। মানে কি যে একটা এম্বারেসিং পর্যায়ে পড়ে গিয়েছিলাম আপুরা, আসলে তোমাদেরকে বলে বুঝতে পারবো না। আমি প্রচুর ভয়ে ছিলাম, বাবুর আব্বুও ভয়ে ছিল। আর মনে মনে বলতেছিলাম, আল্লাহ এই যাত্রাটা পার করে দাও। তারপরে লেখা কাকে বলে, শিখা কাকে বলে, আমি সব শিখিয়ে দেবো, কোনো কিছু বাদ রাখবো না, একদম A to Z সব ওর হাতে ধরে শিখিয়ে দেবো। জাস্ট শুধু এই যাত্রাটা পার করে দাও আল্লাহ, প্লিজ প্লিজ। মানে মনে মনে বুঝছো, বাবা শুধু আল্লাহ পাকের নাম জপতেছিলাম যে আল্লাহ ভর্তি করে দাও, ভর্তি করে দাও প্লিজ। এইদিকে বাবুর আব্বু তো হাসি মুখে ওই ম্যাডামের সাথে কথা বলতেছিল, হ্যাঁ আমার ছেলেও পড়ে, আমার ছেলে ম্যারিট টেস্টে আছে, মানে এরকম হাবি যাবে অনেক কথা সে বলতেছিল। তারপরে ম্যাডাম বলল, দেখুন আপনাদের বাচ্চা ভর্তি হবে, আপনাদের বাচ্চা পড়াশোনা করবে, তো কষ্ট তো আপনাদেরই হবে। ক্লাসে তো অনেক লেখা লিখতে দেয় বোর্ডে, সেই লেখাগুলো অনেক বাচ্চারা লিখতে পারে না। তো ও যদি কিছু না পারে তাহলে সে কীভাবে লিখবে? বোর্ডে তো অনেক লেখা লিখতে হয়। এই কারণে আসলে আমাদেরকে এত বেশি জাস্টিফাই করা লাগে যে সব কিছু পারে কি না, সে সব কিছু শিখে নিতে পারবে কি না। এই কারণে ম্যাডামরা ভর্তির আগে বাচ্চাদেরকে লিখতে দেয় যে সে সব কিছু লিখতে পারবে কি না। ম্যাডামটা অনেক ভালো ছিল। তো ম্যাডাম বলল, ঠিক আছে তাহলে ভর্তি ফর্ম নিয়ে নেন, ওকে ভর্তি করিয়ে দেন। আপনাদেরকে বাসায় একটু ভালোভাবে কেয়ার করতে হবে, একটু খেয়াল রাখবেন বাচ্চার প্রতি। বড় বাচ্চা বেঁচে গেলাম, একটুর জন্য বেঁচে গেলাম বুঝছো আপুরা। যদি ম্যাডাম ভুলক্রমে ওকে ক খ লিখতে বলতো বা ক খ ধরতো, তাহলে তো সে পারতোই না ক খ লিখতে। তাহলে তো মনে করে যে আমি পুরো ধরাই খেয়ে যেতাম, মেয়েকে আর ভর্তিও করানো হতো না। যাক, আল্লাহ পাক সব কিছু ঠিক করে দিয়েছেন। আল্লাহ পাক চেয়েছেন বলেই আমার মেয়েকে আমি ভর্তি করাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তোমরা দেখলা না, বাবার আব্বু নিজের হাতে ভর্তি ফর্ম পূরণ করলো। তো আমরা বাসা চলে আসলাম। উনি ভর্তি ফর্ম পূরণ করে টাকা জমা দিয়ে মেয়েকে ভর্তি করিয়ে তারপর অফিসে গেল। এগুলো করতে করতেই প্রায় 1টা বেজে গিয়েছিল। আমাকে সকালে নাস্তা কেনার জন্য 100 টাকা দিয়েছিল, আর সকালবেলা যাওয়ার সময় 200 টাকা দিয়েছিল, মোট 300 টাকা দিয়েছিল। তো ওই 300 টাকা আমি খরচ করিনি, জমিয়ে রেখেছিলাম। ওই 300 টাকা জমিয়ে আমার 2000 টাকা জমানো হলো রাজকুকার কেনার জন্য। 50 টাকা খুচরা ছিল, সেই টাকা দিয়ে বড়ই কিনলাম। এবারে একটু কাঁচা পাকা বড়ই কিনলাম, বড়টা খেতে খুব ভালো লেগেছিল। বড়ই আনার পরে তো বড়ইর ঘরে পুরো ঘর মামা করেছিল, তাই বড়ইগুলো না খেয়ে পারলাম না। বাবুর আব্বু আমাকে কিচ্ছু করতে দেয়নি, উনি একা একা ফর্ম পূরণ করলো, ফর্ম জমা দিল, সব কিছু উনিই করলো। আমি কেন গেলাম? মানে আমার যাওয়ার কি দরকার ছিল? এরপরে আবার ওই চায়ের দোকানে উনি আবার কেক কিনে রেখে এসেছিল আসার সময়। তো ওই সেই কেকগুলো নিয়ে আসলাম। সেখানে আমি আবার আরও 2টা কেক বাতি নিয়েছিলাম। তো ওইখানেও 100 টাকা খরচ হলো। সব মিলিয়ে 400 টাকা খরচ হলো। উনি আবার আসলো গেল, এখানেও তো খরচ গেল। তো ওই সব মিলিয়েও তো 500 টাকা খরচ গেল। ভর্তি করাতে 8,800 টাকা লেগেছিল। উনি যদি আমাকে 9,000 টাকা দিত, তাহলে তো ওনার টাকাগুলো সেভ হতো। 200 টাকা আমি রাখতাম, আর বাকি 200 টাকা তো ওনার সেভ হয়ে যেত। বেশি বুঝলে যা হয় আর কি। আমি ওনাকে পরে ফোনে বলেছিলাম, তুমি শুধু শুধু এত টাকা খরচ করে গেলা, আমাকেও টাকা দিলা, সব কিছু তুমিই করলা, তোমার সময় নষ্ট হলো, লাভ কার হলো? লাভ তো আমার হলো, তোমার তো কোনো লাভই হলো না। এই কথা শোনার পরে সে বলতেছে, হ্যাঁ হ্যাঁ এই টাকাগুলো আমাকে দিয়ে দিবা, এই টাকাগুলো তুমি খরচ করবা না। আমি বলতেছি, টাকা তো খরচ হয়েই গেছে, আমি যে যাওয়া আসা করলাম, রিক্সা ভাড়া দিলাম, আবার সকালে নাস্তা কিনলাম, এগুলো কি করে খরচ না? আবার যে আচার বানাবো, সে আচারের জন্য তেল কিনলাম, তো আমার কাছে তো কোনো টাকাই নেই। মানে ওনাকে ভুলবার বোঝালাম। আমি তো হেঁটে হেঁটে গিয়েছিলাম, আসার সময় হেঁটে হেঁটে এসেছি, নাস্তা তো কিনিনি। বাসায় যেয়ে ওদেরকে ভাত খাইয়ে দিয়েছি, এই জন্য 100 টাকা খরচ করে নাস্তা কিনবো, টাকা অনেক দাম আছে। আর তেল তো আমি আগে কিনে রেখেছিলাম, সে তো তোমরা গত ব্লগে দেখলাই। পুরুষ মানুষের সংসার করা এত সহজ না, অনেক কঠিন। ওরা অনেক হিসাব করে বুঝছো। নিজে তো 1,000 টাকা খরচ করবে, কোনো সমস্যা হয় না। বউ 1 টাকা খরচ করো না, সেটা অনেক গায়ে লেগে যাবে ওদের, বুঝছো, সেটা ওদের পছন্দ হয় না। আর বউ হয়ে আমিও কম যাই না, উনি যদি এত হিসাব করতে পারে, আমিও হিসাব করে আমার টাকাটা আদায় করে নিতে পারি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকা করতেই হয়, এটা তো সবারই জানা আছে। সহজ কথায় কাজ না হলে বাঁকা পথ অবলম্বন করতে হয়।
না হলে জীবনে চলা অনেক কষ্টকর হয়ে যায়। আজ এইটুকুই, আগের ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ। অনেক সময় রক্তের সম্পর্ক থেকেও আপন অনেক মানুষ থাকে যাদের ঋণ কখনো শোধ করা যায় না। এরা শুধু দিয়েই যায়, বিনিময়ে কিছুই চায় না। আল্লাহ পাক কোনো না কোনো উসিলায় এসব মানুষদেরকে আমাদের পাশে রাখেন। বিপদে আপদে তারা অনেক সাহায্য করেন, যেগুলো কাছের মানুষগুলো করে না। আগামী ব্লগে এসকল মানুষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আগের ব্লগটা দেখা তোমরা মিস করবে না, আমার পাশেই থাকবে।